হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার আর এখন বেলা 9:30 বাজে। আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বর টিফিনকে অফিসে চলে গেছে। এবার এই জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো। মায়ের কাছাকাছি কমপ্লিট, আমাদেরগুলোই বাকি ছিল, সেগুলো এখন ভিজিয়ে নিচ্ছি। কয়েকদিন আগেই তো উপরতলার ঝুলটা ঝেড়েছিলাম, কিন্তু নিচতলাটা জানো তো বাকি ছিল, সেটাই আজকে ঝেড়ে নিচ্ছি। আর সাথে ফোনে মায়ের সাথে কথা বলছি। মা একটু কমই বলে ফোনে কথা, আসলে নিজে নিজে তো ফোন করে কথা বলতে পারে না, সেই কারণে। কিন্তু যখন কথা বলে অনেকক্ষণ কথা বলে, কিন্তু বাবা রোজ দিন ফোন করে। কী করছি না করছি সমস্ত খবর তার চাই। আর সত্যি কথা বলতে কী বলো তো, বসে বসে যে আরাম করে ফোনে কথা বলবো মা বাবা বা কারোর সঙ্গে, সেই সময় তো নেই। তাই আমি কি করি বলো তো, কাজ করি আর স্পিকারে ফোন নিয়ে নিই। তবে শুধু আমি না, আমার মনে হয় আমার মতো সকল হাউসওয়াইফদেরই না বসে বসে আরাম করে ফোনে কথা বলবো, সেটা কারোর পক্ষেই সম্ভব হয় না। এইভাবেই ম্যানেজ করে নিতে হয়। আজ জানো তো, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, কাকা, ছোটো মা সকলেই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরেরই দীক্ষিত। পরবর্তীতে আমরাও এনার কাছ থেকেই দীক্ষা নিয়েছি। মায়েদের মুখে শুনেছিলাম মায়েরা জামতারা ঠাকুর বাড়ি থেকে দীক্ষা নিয়েছিল। তখন আমাদের এখানে, মানে আমরা যেখানে থাকি সেখানে দীক্ষার ব্যবস্থা ছিল না। তবে পরবর্তীকালে এই এলাকাতে না একবার দীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছিল, সেই সুযোগটা আর হাতছাড়া করিনি। সেই সুযোগে আমি এবং আমার ফ্যামিলির অনেকেই দীক্ষা নিয়ে নিয়েছিলাম। শুধু আমার বরটাই দীক্ষা নেয়নি জানো তো, আর মেয়ে তো তখন ছোট ছিল, ওর তো প্রশ্নই ওঠে না। বরেরও সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, ওরও ফর্ম ফিল আপ করা হয়ে গেছিলো, সব কিছু গোছানো হয়ে গেছিলো। কিন্তু লাস্ট মুহূর্তে ও বলল, আমার না মনে হচ্ছে এখনও সময় হয়নি দীক্ষা নেওয়ার, আমি কিছুদিন পরে নিয়ে নেব। তবে আমাকে আটকায়নি, ও আমাকে বলেছিল, তোমার যখন ইচ্ছে করছে তুমি নাও দীক্ষা, আমার যখন ইচ্ছে করবে, যখন আমার মনে ডাকবে, আমি তখন ঠিক নিয়ে নেব দীক্ষা। আর এই সকল জিনিস কী বলো তো, শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস, মান্যতার জিনিস। এই সব জিনিস না জোর করে কখনো নিতে নেই। যখন যার মনে ডাক দেবে, ইচ্ছে করবে, সে যেন তখনই নেয়। তবে ও দীক্ষা না নিলে কি হবে, আমার তো অনেক কিছুই মনে থাকে না, কিন্তু ও মনে করে করে না দুর্গা পুজোতে যেমন কিছু দেওয়া, বা ঠাকুরের জন্মতিথিতে কিছু দেওয়া, বা ঠাকুরের বই সংগ্রহ করা, এই সমস্ত কিছু কিন্তু ওই করে। আমার তো এত কিছু মনে থাকে না। ও মন থেকে এই ঠাকুরকে ভীষণ মানে। কিন্তু ওই যে সব কিছুর মধ্যে ও নিজের ইচ্ছে আর নিজের মর্জির মালিক, তাই যখন ওর ইচ্ছে করবে ও তখন দীক্ষা নেবে। আমরা দীক্ষা নিয়েছি অনেকগুলো বছর হয়ে গেছে জানো তো, 8-9 বছর তো হয়েই গেছে। আর এতগুলো বছরের মধ্যে আমি বহুবার আসানসোল রামকৃষ্ণ মিশনে গেছি। বহুবার কি বলবো, আমি বছরে 1-2বার আসানসোল রামকৃষ্ণ মিশনে যাই, ওখানে গিয়ে জপ করি, ঠাকুরের নাম করি, আমার ভীষণ ভাল লাগে। কিন্তু এতগুলো বছরে আমি যেই পাঠচক্র থেকে দীক্ষা নিয়েছি, সেইখানে না কোনো দিন যাওয়া হয়নি জানো তো। আসলে আমি ওখানে যাওয়ার কোনো সঙ্গই পাইনি, তাই জন্যে আর যাওয়া হয়নি। আমার না খুব ইচ্ছে করতো জানো তো, ওই পাঠচক্রের আশপাশ দিয়ে যেতাম আসতাম, কিন্তু খুব ইচ্ছে করতো যাই একবার পাঠচক্রে, কিন্তু একা একা না কেমন লাগতো। এতগুলো বছর পর আমি আবার আজকে ওই পাঠচক্রে যাব। দুপুরেই যাওয়ার কথা ছিল, ওখানে ভোগও খাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটাও খুব বেশি সাথ দিচ্ছিল না। আগের দিনই শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। আর তাছাড়া আজ চলতে দিনে দুপুরে থাকতে পারবে না, ওর কাজের চাপ আছে, আর মাকে একা রেখে যাবই বা কী করে। তাই জন্যে ঠিক করেছি আজকে বিকেলে যাব পাঠচক্রে। বর অফিস থেকে চলে আসবে, তারপর যাব। আমি, অনুভাদি আর সুস্মিতাদি 3 জনে মিলে আজকে যাব পাঠচক্রে। এতগুলো বছর পর আর সন্ধ্যের ঠাকুরের নামটা আমি ওই পাঠচক্রে করব, যে পাঠচক্র থেকে আমি দীক্ষা নিয়েছিলাম।
ওই যে বলে না, ঠাকুর না চাইলে কিছু হয় না, আর ঠাকুর না ডাকলেও না সেখানে যাওয়া যায় না। যেদিন সময় হবে সেই দিনই তুমি সেখানে যেতে পারবে। এখন দুপুর 3:30 বাজে। আমি খাওয়া দাওয়া সেরে আর শুইনি একটুও। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি রাতের রান্না করতে। আমি একবেলাতেই সব করে রাখি, কিন্তু আজকে শনিবার, ভেজ আমাদের বাড়িতে। বর বলল রাতে ভাত খাবে না, একটু পরোটা খাবে। তো ফ্রিজে ছানা রাখা ছিল, ভাবছি আজকে ছানার পরোটা করে দেবো, আর সঙ্গে সব রকম সবজি দিয়ে একটা সবজি বানিয়ে দেবো। ওদিকে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব রকম সবজি দিয়ে সবজি বসিয়ে দিয়েছি। একটু নুন হলুদ দিয়ে চাপা ঢাকাও দিয়ে দিয়েছি। আর এদিকে ছানার মধ্যে আমি একটু চিনি, পরিমাণ মতো নুন, ভাজা মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। শেষে না একটু কাসৌরি মেথিও দিলাম। কাসৌরি মেথি দেখবে পরোটাতে খুব ভালো যায়। একটু আদা গ্রেট করে দিলেও ভালো হতো, কিন্তু ওটা না আর মনে ছিল না। আমার সবজি খুব সুন্দর করে কষে গেছে। এবার সবজির মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। আজকে ঝোল ঝোল পাতলা পাতলা সবজি বানাবো। সবজিটা ফুটতে থাকুক, এদিকে আমি আটা ময়দা মিশিয়ে মেখে নিই। পরোটা না আমাদের শুধু ময়দার খেতে খুব ভাল লাগে, কিন্তু আজকে না ময়দা বেশি নেই, একটু পরিমাণে কম আছে, তাই আটা মিশিয়ে নিলাম। জানি ময়দা বেশি খাওয়া ভালো না, তবে কি বলো তো, আমরা না পরোটা লুচিটা এখন একটু কমই খাই। তাই কালে ভদ্রে 1-8 দিন ময়দা দিয়ে লুচি পরোটা খেলে মনে হয় না খুব একটা অসুবিধা হবে, বলো। আগে খুব আমার ঘরে লুচি পরোটা হতো জানো তো, বর মেয়ে খুব ভালোবাসতো, আমি নিজেও খুব ভালোবাসতাম। কিন্তু এখন জানো তো, শরীরের কথা ভেবে লুচি পরোটা একদম কমিয়ে দিয়েছি। তবে ওই যে যেদিন করি মনে হয় একটু ময়দা দিয়ে করি। শুধু ময়দার লুচি পরোটা খেতে আমাদের সকলেরই না খুব ভাল লাগে। আমার ওদিকে পরোটার জন্য সব কিছু রেডি হয়ে গেল, আর এদিকে সবজিও মোটামুটি রেডি। বেশ খানিকটা চিনি, ভাজা মশলা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই আমার পাতলা পাতলা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পরোটার জন্যে সবজি পুরো রেডি। আমার রাতের রান্না রেডি। এবারে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে যাব। আজকে ঠাকুরকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, আর সন্ধ্যাটাও দিয়ে দেবো, নইলে তো সন্ধ্যা পড়বে না না। আমি ঠাকুরকে টাইমলি দেওয়ার চেষ্টা করি। কি বলো তো, 1-8 দিন কোথাও বেরোতে গেলে না তখন একটু আগে পরে হয়ে যায়। এখন 5:30 বাজে। আমি পাঠচক্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, শুনেছি পাঠচক্রের বাগানটা না খুব সুন্দর, কিন্তু সেই দেরি হয়ে গেল। আসলে বর অফিস থেকে এলো, তারপর তো বেরোবো। আর আমি যে শাড়িটা পরেছি জানো তো, আজকে শাশুড়ি মায়ের শাড়ি পরেছি। এই শাড়িটা শাশুড়ি মাকে কোনো এক সময় পুজোর সময় দিয়েছিলাম। উনি তো এখন পরেন না, রাখাই থাকে। আমি বা মেয়ে মাঝে মাঝে কোনো গানের প্রোগ্রাম থাকলে বা কোথাও হালকা কিছু পরার হলে তখন ওনার থেকে একটা শাড়ি পরে নিই। আমরা পৌঁছে গেছি পাঠচক্রে, আর পাঠচক্রটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো লাইট দিয়ে। সেই রাতই হয়ে গেল জানো তো, বাগানটা আর দেখা হলো না। না আমরা দেখতে পেলাম, না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এই দেখো এই সাইডে, তারপর এই দিকটা, অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা জায়গা জুড়ে পাঠচক্র, আর বাগানটা খুব সুন্দর শুনেছি। আর দেরি হলো আর যাই হলো, ফাইনালি এতগুলো দিন পর আসতে তো পারলাম পাঠচক্রে, এটাতেই আমি খুশি। আর একটা জিনিস কি বলো তো, আমি যখন এই জায়গাটাতে পৌঁছালাম, এই যে প্রার্থনা কক্ষ, তারপর ওপাশে ওই যে ঠাকুর আছেন, এখানটা আসার পর না কি অদ্ভুত একটা ভাল লাগা কাজ করলো। আর এলাম তো এলাম, এত সুন্দর টাইমে এলাম। এই সময়টাতে না, যখন আমরা ঢুকলাম ঠিক ওই সময়টাতেই ঠাকুরের প্রার্থনার সময়। আমিও মন প্রাণ দিয়ে ঠাকুরের প্রার্থনা করলাম, ঠাকুরের বীজমন্ত্র জপ করলাম। সেই যে দীক্ষা নিয়ে গেছিলাম, আর কখনো এই পাঠচক্রে আসা হয়নি। আর এই যে ঠাকুর, সারদা মা, স্বামী বিবেকানন্দ। করে বিচরণ কোথাওতে আসিল এ মানুষ রতন, দে কি মানুষ বোঝা ভার, যেন এ মর্তের নেকি হবে, কিন্তু আপনার কেহ হবে নয়। কৃষ্ণ জগদ্গুরু
पादपद्मे तयो। ওপার সাথে প্রোগ্রাম হচ্ছে, ঠাকুরের গান, ঠাকুরের কথামৃত, ঠাকুরকে নিয়ে কবিতা, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আমরা অনেকক্ষণ শুনলাম, কিন্তু এবার তো আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ টোটো অটোর ব্যাপার আছে। তাছাড়া না, রাতও বেশ খানিকটা হয়ে গেছিলো। আর আমাদের না এই রুমটাতে দীক্ষা হয়েছিল। আমি ঠিক না এই জায়গাটা বসেছিলাম, আর ওই যে ছোট্ট টেবিলটা দেখলে, ওইখানটায় আমাদের মহারাজ বসেছিলেন, মানে আমাদের যে গুরুজি, উনি বসেছিলেন ওইখানে। সেদিন না এই গোটা রুমটা লোকে গিজগিজ করছিল। এই দীক্ষার ব্যবস্থাটা 3 দিন ব্যাপী ছিল। তখন আমাদের এই এলাকার অনেকেই দীক্ষা নিয়েছিল এখান থেকে। আমরা প্রসাদ অবধি থাকতে পারিনি, কিন্তু আমি না প্রসাদ একটু চেয়ে নিয়েছিলাম। চেয়ে আমরা 3 জন একটু একটু মুখে দিয়ে নিয়েছিলাম, আর বাড়ির জন্যও সামান্য নিয়ে নিয়েছিলাম। এবার টোটোতে করে বাড়ি ফেরার পালা। তার আগে পকেট গেটের ওখানেই, মানে পাঠচক্রের সামনেটাতে খুব ভালো ফুচকা ছিল। সেখান থেকে আমরা 3 জনে 20 টাকার করে ফুচকা খেয়ে নিলাম। ফুচকাগুলো না এত বড় বড় সাইজ ছিল জানো। প্রথমে তো আমরা 10 টাকার করেই খাবো ঠিক করেছিলাম। যখন ভাল লাগলো খেতে, তখন আরও 10 টাকার খেয়ে নিলাম। এখন রাতে 9:30 বাজে। আমি অনেকক্ষণই বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে অন্যান্য কাজ করছিলাম। এবারে রাতের খাবারটা বানিয়ে নিই। আমি তো ও বেলাতে সব রেডি করেই গেছি। এখন পরোটাটা ভেজে নেব আর সবজিটা গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। এখন আমার আর বরের যে কটা লাগবে সেই কটাই ভাজবো পরোটা, বাদ বাকিটা না রেখে দেবো। সকালে মেয়ে আসবে, মেয়েকে ভেজে দেবো। ওনা পরোটা খেতে খুব ভালোবাসে। তার উপরে এরকম ছানার পুর দেওয়া পরোটা খুব ভালোবাসে খেতে। আমি যখন পরোটা বেলছিলাম, গোল গোল বড় বড় করে বেলছিলাম, মানে রুটির মতো করে পরোটা ভাজবো ভেবেছিলাম। ওইটা দেখে বর আস্তে করে বলে গেল, এইভাবে গোল গোল করে নয়, কোনা কোনা করে পরোটা ভাজো। কী যে ভালোবাসে ও আর মেয়ে এরকম কোনা কোনা করে পরোটা। আমার আবার না হলেই হলো একটা, মোট কথা টেস্টি হলেই হলো। আমার পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে মাইক্রোওয়েভে না সবজিটাও গরম করা হয়ে গেছে। বাটিটা না কি গরম হয়ে গেছিলো জানো, ধরা যাচ্ছিল না। এবার যাবার পালা। আবার দেখা হবে নতুন একটি ঝকঝকে ব্লগের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। বাই।